আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে আজকে একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনা হচ্ছে পুরান ঢাকার একটি গল্প, মানে সত্যিকারের কাহিনী। তো এই মুহূর্তে যে যেখানে আমার এই ভিডিওটি দেখছেন, দেশ এবং দেশের বাইরে, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকের গল্পের টাইটেল হচ্ছে পুরান ঢাকার এক বাড়িতে বসবাস করত এক 7টি জিন। সেই জিন সম্পর্কে জনি নামের একটি ভাই আমাকে ইমেল করেছে। আমি সেই গল্পটি জনি ভাইয়ের মতো পড়ে শোনাচ্ছি। তো প্রথমে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম। আমি ঢাকার মোহাম্মদ জনি বলছি। আমি আজ আপনাদের সঙ্গে আমার জীবনের এমন একটি ঘটনা শেয়ার করতে যাচ্ছি, যেটা মনে পড়লে আজও আমার শরীরে লোম দাঁড়িয়ে যায়। ঘটনাটি পুরনো ঢাকার একটি পুরনো বাড়িকে ঘিরে। বাড়িটা বাইরে থেকে দেখতে অন্য 10টা পুরনো বাড়ির মতোই ছিল, কিন্তু সেই বাড়ির ভিতরে এমন কিছু ছিল যার কারণে বছরের পর বছর ধরে ওই বাড়ির কোনো পরিবার শান্তিতে থাকতে পারতো না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, ওই বাড়িতে জন্ম নেওয়া কোনো সন্তানই বেঁচে থাকতে পারতো না। এইভাবেই ওই বাড়ির ঘটনাটি ঘটে। তো আমি আমার শৈশবে যেভাবে বড় হয়েছে ওই বাড়িতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমাদের এই পরিবারে একটি শিশুর জন্ম হয়। কিছুদিন পর সেই শিশুটি অদ্ভুতভাবে অসুস্থ হয়ে যায়, এবং অসুস্থ হওয়ার পর শিশুটি প্রচুর কান্নাকাটি করত, এবং দিনে দিনে শিশুটি শুকিয়ে যাচ্ছিল। এভাবে করে শিশুটি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। এক সময় শিশুটি অদ্ভুতভাবে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়ে যায়। তো ডাক্তার দেখানো হয়েছিল, কবিরাজও দেখানো হয়েছিল, হাসপাতালে নেওয়া হয়েছিল, অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কোনোভাবেই যেন কিছুতেই কাজ হচ্ছিল না। পরে আমি জানতে পারি আমাদের এই বাড়িতে 7টি জিন বসবাস করে, আর তাদের মধ্যে একজন ছিল সবচেয়ে ভয়ঙ্কর। আমাদের পরিবারটা খুব বড় ছিল। আমি ছিলাম, আমার মা ছিল, বাবা ছিল, এবং আমার 3 ভাই ও 2 বোন ছিল। এছাড়া আমাদের পরিবারে বসবাস করত আমার 3 চাচা ও 3 চাচার ওয়াইফ। তারাও আমাদের পরিবারের সাথে সংযুক্ত ছিল। আমাদের বাড়িটা ছিল অনেকটা পুরনো। বাড়ির দেওয়ালের মধ্যে ছিল প্রচুর পরিমাণ দাগ। আমাদের বাড়িতে কাঠের দরজা ছিল। লম্বা অন্ধকার একটা বারিন্দা ছিল। বারিন্দার পাশে গাছ ছিল বড় বড়। সেই গাছের পাতার কারণে আমাদের বারিন্দাতে কোনো আলো পড়তো না। আর আমাদের বাড়ির একেবারে পিছনে ছিল একটা ঘর, যেটাকে সবাই বলতো ওই ঘরটা অশুভ। বাড়ির সবাই বলতো ওই ঘরটায় যেও না। ঘরটা বছরের পর বছর বন্ধ ছিল। কেন বন্ধ ছিল তা কেউ সেই ব্যাপারে পরিষ্কার করে কিছুই বলতে পারতো না। ছোটবেলায় একবার আমি বাবাকে জিজ্ঞেস করেছিলাম, বাবা, ওই ঘরটায় সবসময় বন্ধ থাকে কেন? বাবা আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে কিছুক্ষণ, তারপর সে কিছুই না বলে আমাকে বলে উঠল, বাবা, ওই ঘরের দিকে কখনো যাবি না। আমি আবার জিজ্ঞেস করলাম, কেন বাবা, কেন? বাবা একটু চুপ থেকে রাগান্বিত চোখে আমাকে বলল, সব কিছুর কারণ জানতে চাস না? তখন কথাটার অর্থ আমি বুঝতে পারিনি, কারণ তখন আমি অনেক ছোট ছিলাম। কিন্তু বড় হওয়ার পর বুঝেছিলাম বাবা আমাকে বাঁচানোর জন্যই কথাটা বলেছিল, কারণ ওই ঘরটা ভালো ছিল না। ওই ঘরে খারাপ থাকার কারণেই বাবা আমাকে এই কথা বলেছে। তো এক রাতে আমার ছোট ভাই প্রচণ্ড কান্না শুরু করলো।
রাত তখন প্রায় 2টা। মা তাকে কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন অনেকক্ষণ, কিন্তু সে কিছুতেই থামছে না, কান্না করেই যাচ্ছে। হঠাৎ সে ঘরের একটা কোণের দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। সে আর কান্না করছে না। তারপর এমন ভাবে তাকিয়ে রইল ঘরের ওই কোণায়। মা কিছুই বুঝতে পারল না। আমার ছোট ভাই যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে সেটাই সে দেখছে। মা কিছু না বুঝতে পেরে আমার ছোট ভাইকে বললেন, কি দেখছিস ওখানে? ছোট ভাই কোনো উত্তর দিল না, শুধু হাত দিয়ে ওই অন্ধকার কোণাটার দিকে তাকিয়ে বলল, ওই কালো মানুষটা। মা সঙ্গে সঙ্গে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, কারণ সেখানে কেউ ছিল না। কিছুক্ষণ পর আমার ভাই আবার কাঁদতে শুরু করলো। মা কিছুই বুঝতে পারলো না। সেই রাতেই প্রথমবার আমাদের পরিবারটা একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটা ছিল প্রচন্ড ভয়ঙ্কর এবং শব্দ হচ্ছিল খট 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 খট। শব্দটা আসছিল বাড়ির পিছনের বন্ধ ঘর থেকে। এরপর থেকে একের পর এক ঘটনা ঘটতে থাকে আমাদের বাড়িতে, লাগাতার ঘটনা ঘটতে থাকে। কখনো মাঝরাতে রান্নাঘরের বাসনপত্র নড়ার শব্দ, কখনো সিঁড়িতে কারো হাঁটার শব্দ, কখনো মনে হতো কেউ আমাদের পিছন থেকে আমাদেরকে অনুসরণ করছে, আমাদেরকে পিছু করছে। কিন্তু কিছুই ঘরের মধ্যে দেখা যেত না। ঘরে তাকালে কেউ নেই। সবচেয়ে ভয়ঙ্কর ছিল রাতের ঘটনাগুলো। রাতের বেলা বিভিন্ন শব্দ হতো। একদিন রাত ঠিক 3টার দিকে বাড়ির করিডোর একটি শিশুর হাসি, হা 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 হা। আমরা তো প্রথমে ভাবলাম হয়তোবা কেউ দুষ্টুমি করছে। প্রথমে আমরা ভাবতাম কোনো বিড়াল বা অন্য কোনো প্রাণীর শব্দ, কিন্তু এক রাতে আমি নিজেই সেই শব্দ শুনলাম। আমি দরজা খুলে বাইরে বের হলাম। করিডোরের মধ্যে কেউ নেই। করিডোর সম্পূর্ণ ফাঁকা। করিডোরের মধ্যে কাউকেই দেখা যাচ্ছে না। দূর দূর থেকে কাউকে দেখা যাচ্ছে না। ঠিক হঠাৎ আমার ঠিক পিছন থেকে একটা শিশুর কণ্ঠ ভেসে আসলো এবং সে আস্তে আস্তে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, ভাইয়া। আমি প্রচন্ড ভয়ে ঠান্ডা হয়ে জমে গেলাম। আমার পা নড়ছে না। আমার পা বরফের মতো শীতল হয়ে গেছে। তারপরও আমি আমার বুকের ভিতর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে পিছনে তাকালাম। কিন্তু কি আশ্চর্যের বিষয়, পিছনে কেউ নেই, কেউ ছিল না। কেউ ছিল না। ধীরে ধীরে আমি সামনের দিকে এগোতে রাখলাম। করিডোরের মেঝেতে ছোট ছোট ভেজা পায়ের ছাপ দেখা যাচ্ছিল। 1টা 2টো 3টা 4টে, এভাবে অসংখ্য পায়ের ছাপ দেখা যাচ্ছিল। পায়ের ছাপগুলো সোজা গিয়ে থেমে গেছে এই বন্ধ ঘরের দরজার সামনে। তো এর কিছুদিন পর আমার এক চাচার সন্তান হলো। নতুন জন্ম নিল আমার চাচার একটি সন্তান, আমার চাচাতো ভাই। সবাই আমরা খুশি, বাড়িতে আনন্দ, সবাই আনন্দ করতে থাকলাম এবং আমাদের বাড়িতে অনেক খাবার রান্না করা হলো। আমরা আনন্দ করছি যে এবার হয়তোবা আমাদের চাচাতো ভাই হয়েছে, এজন্য হয়তোবা আমাদের বাড়িতে সুখ শান্তি ফিরে আসতে পারে। কিন্তু সেটা আর হলো না। আমার চাচাতো ভাই জন্মের মাত্র কয়েকদিন পর থেকেই সে অস্বাভাবিকভাবে অসুস্থ হয়ে পড়ল। আমি আমার চাচাতো ভাই এবং আমার ফ্যামিলির সবাই তাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার চিকিৎসা চালাচ্ছিলেন। আমরা আশা করেছিলাম সে সুস্থ হয়ে যাবে,
কিন্তু সে আর সুস্থ হলো না। কিন্তু এক রাতে আমার এই চাচাতো ভাই মা চিৎকার করে উঠলেন। তিনি বলেছিলেন জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। সবাই দৌড়ে ঘরে গেলাম, জানালার কাছে কেউ ছিল না, কাউকে দেখাও যাচ্ছিল না। ঘরে সম্পূর্ণ লাইট জ্বালানোর পরও কাউকে দেখা যাচ্ছিল না। কিন্তু জানালাটার ভিতর থেকে বন্ধ থাকা সত্ত্বেও তার কাছে একটা হাতের ছাপ ছিল। সেই হাতের ছাপটা ছিল অস্বাভাবিক বড় একটা হাতের ছাপ। পরদিন আমার সেই চাচাতো ভাই অবস্থা আরো খারাপ হয়ে গেল। সে আরো অসুস্থ হয়ে পড়ল। সে খাওয়া দাওয়া করছিল না, কান্নাকাটি করছিল। আমাদের পরিবার সবাই তাকে বিভিন্ন হুজুর, ডাক্তার, কবিরাজের কাছে তাকে চিকিৎসা করালো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। আমার সেই চাচাতো ভাই কয়েকদিনের মধ্যেই সে আমাদের মধ্য থেকে চলে গেল না ফেরার দেশে। সে মারা যাওয়ার পরে আমাদের বাড়িতে আনন্দ সব শেষ হয়ে গেল। আমাদের বাড়িতে নীরবতা বিরাজ করছিল। বাড়ির সবাই ভেঙে পড়ছিল, কিন্তু এটাই শেষ ছিল না। একদিন এক বয়স্ক মানুষ আমাদের বাড়িতে এলেন। আমাদের বাড়িতে সে অনেকক্ষণ এদিক সেদিক তাকিয়ে বাড়ির চারপাশে দেখছিলেন। তারপর হঠাৎ সে বলে ফেললেন, এই বাড়িতে কিছু একটা আছে। বাবা বললেন, আপনি কিভাবে বুঝলেন যে এই বাড়িতে কিছু একটা আছে? সেই বয়স্ক মুরব্বী বললেন, আমি নিশ্চিতভাবে কিছু বলতে চাই না, তবে এই বাড়ির পিছনের অংশটা অনেক পুরনো, তাই না? বাবা অবাক হয়ে বললেন, আপনি কিভাবে বুঝলেন? আমরা তো কিছুই বুঝতে পারছি না, এই বয়স্ক লোকটি কোথা থেকে আসছে এবং সে কিভাবে এত কিছু জানে। তারপর তিনি আমাদের সেই বন্ধ ঘরের দরজার সামনে গিয়ে থেমে গেলেন। দরজায় সে হাত রেখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলেন। তারপর সে চুপ হয়ে রইল। তারপরে সে বললেন, এখানে কেউ একা যাবেন না। বাবা জিজ্ঞেস করলেন, কেন, এখানে কি হয়েছে? তিনি একটু নিচু গলায় বললেন, একজন নয়। কিছুক্ষণ চুপ থেকে বললেন, এখানে 7 জনের উপস্থিতি আছে বলে মনে হচ্ছে। তার মানে সে বলল এখানে 7 জন আছে। আমার বুক কেঁপে উঠল। আমার বাবাও ভয়ে নিজেকে গুটিয়ে নিলেন। অতঃপর সে সাহস সঞ্চয় করে সেই মুরব্বীকে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে জানেন? তিনি আমার দিকে এবং সেই মুরব্বী আমার দিকে তাকিয়ে বললেন, আমার বাবা তাকে বললেন যে সেখানে মানুষ নয় তাহলে কি আছে? তিনি আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে, মানে আমার বাবার দিকে তাকিয়ে কিছুক্ষণ তাকিয়ে সে বলল, এখানে মানুষ নয়। এরপর আমরা জানতে পারলাম বাড়ির পুরনো ইতিহাস। অনেক বছর আগে বাড়িটা অন্য একজনের ছিল। বাড়ির পিছনের এই অংশে নাকি একসময় কিছু অদ্ভুত ঘটনা ঘটতো। তারপর বাড়িটি কয়েকবার হাত বদল হয়, কিন্তু প্রত্যেকবারই এক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল প্রত্যেকটি ফ্যামিলির মানুষ। তারা রাতে শব্দ শুনতে পারত, অদৃশ্য মানুষের উপস্থিতি শুনতে পারত, অস্বাভাবিক অসুস্থতা অনুভব করত, আর তাদের সন্তানরা নিয়ে বিপদে পড়ত। আমরা বুঝতে পারলাম এটা শুধু আমাদের পরিবারের সমস্যা নয়, বাড়ির সঙ্গে যেন সমস্যাটা জড়িয়েই আছে অঙ্গাঙ্গিভাবে। এক রাতে আমি আর আমার বাবা বসেছিলাম। হঠাৎ বাড়ির সব আলো একসঙ্গে নিভে গেল। আমরা প্রচণ্ড ভয় পেলাম। পুরো বাড়ি অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। তারপর কিছুক্ষণ নিস্তব্ধতা থাকার পরে একটা শব্দ শুনতে পেলাম, চুপ। তারপর ধূপ, মানে কেউ হাঁটছে। মনে হলো কেউ ভারী কিছু টেনে নিয়ে যাচ্ছে। বাবা তড়িঘড়ি করে টর্চ হাতে নিয়ে
আমি বাবার পিছনে পিছনে গেলাম। সিঁড়ির মাঝখানে পৌঁছানোর পরে হঠাৎ বাবার টর্চের আলো বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার। তারপর আমাদের সামনে একটা ভারী কণ্ঠ শোনা গেল। এই বাড়িটি আমাদের। আমার বাবা আমার হাত শক্ত করে ধরে ফেললেন। আবার সেই কণ্ঠ বলে উঠল, তোমরা চলে যাও। তারপর একসঙ্গে অনেকগুলো কণ্ঠ ফিস ফিস শব্দ, চলে যাও, চলে যাও, চলে যাও। আমি জীবনে এত ভয় কখনো পাইনি। সেদিন আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম। আমার মনে হচ্ছিল যে আমার হার্টবিট এখনই বের হয়ে যাবে। আমার মুখ যদি ছোট না থাকতো তাহলে হয়তোবা আমার হার্ট আমার মুখ দিয়ে বের হয়ে আসতো। তারপরও নিজেকে আমার বাবার পিছনে রেখে কিছুটা সাহস সঞ্চয় করলাম। এরপর আমরা সিদ্ধান্ত নিলাম, যেভাবেই হোক এই বাড়ির সমস্যা সমাধান করতে হবে। কিন্তু কিভাবে এই বাড়ির সমস্যা সমাধান করব তা আমরা না বুঝেই নিজেদের মধ্যে সঞ্চয় করলাম। যেভাবে হোক এই বাড়ির সমস্যা সমাধান করতেই হবে। অনেক কষ্ট করেছি এই বাড়ির জন্য। এবার আমরা সিদ্ধান্ত নিলাম বিশ্বস্ত আলেমদের সঙ্গে পরামর্শ করব এবং আমরা বাড়িতে প্রত্যেকটা মানুষ নামাজ, দোয়া, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের বাড়ির পরিবেশ বদলানোর চেষ্টা করছিলাম। দিনের পর দিন, রাতের পর রাত আমরা চেষ্টা করেই যাচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। অদ্ভুত ঘটনা আর শব্দ বাড়িতে বেড়েই চলেছে। বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়ছি ধীরে ধীরে। খাওয়া দাওয়া আমাদের ঠিকমতো হচ্ছে না, রাতে ঘুমও হচ্ছে না। আমরা একটা আতঙ্কিতর মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি। এই অবস্থায় আমাদের ঘরের জিনিসপত্র হঠাৎ হঠাৎ রাতের মধ্যে এখানে সেখানে পড়ে থাকে। এভাবেই ঘটনাটি ঘটতে থাকে আমাদের জীবনের সাথে। কখনো ঘরের জিনিসপত্র পড়ে যায়, কখনো রাতের অন্ধকারে মনে হয় কেউ আমাদের নাম ধরে ডাকছে, কিন্তু আমরা কাউকে দেখছি না। তো এভাবে একদিন এমন এক সময় এক রাতে আমি স্পষ্ট শুনলাম আমাকে কেউ নাম ধরে ডাকছে, জনি। আমি কোনো উত্তর দিলাম না। সে আবার ডাকলো, জনি। এবার কণ্ঠটা আমার পরিচিত লাগছিল, মনে হচ্ছিল আমার মায়ের মতো। আমি দরজার দিকে এগিয়ে যাচ্ছিলাম। আমি আমার ভিতরে ছিলাম না। আমি মনে করেছি আমার মা আমাকে ডাকছে। হঠাৎ আমার বাবা আমাকে ধরে বললেন, থাম বাবা জনি, তুই কোথায় যাচ্ছিস? আমি বাবার দিকে তাকিয়ে হতভম্ব হয়ে গেলাম। আমি বললাম, বাবা, মা ডাকছে, তুমি শুনছো না? বাবা বললেন, না, তোর মা তো আমার পাশেই বসে আছে, তোকে তোর মা ডাকছে না। আমি পিছনে তাকালাম আর দেখতে পেলাম সত্যিই তো আমার মা বাবার পাশেই বসে আছে। তখন বুঝলাম যে আমাকে ডাকছিল সেটা আসলে আমার মা ছিল না। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং বাবাকে বললাম, বাবা, কিছুতেই কি কিছু করা যাবে না? আমাদের বাড়িটা কি নিরাপদ করা যাবে না? তখন আমার বাবা কিছুই আর তখন বলল না। আমাকে বলল, তুমি ঘুমিয়ে পড়ো। অনেক দিন চেষ্টার পর এক রাতে আমাদের বাড়ির পরিবেশটা হঠাৎ অস্বাভাবিকভাবে ভারী হয়ে গেল। বাতাস যেন থেমে গেছে। বাড়ির মধ্যে শো শো শব্দ হচ্ছে। ঘড়ির কাঁটা আর রাতের গভীর সময় পার করছিল। আমরা সবাই একসঙ্গে বসেছিলাম, ভয়ে সবাই একে অপরের সাথে কথাও বলছি না। হঠাৎ বাড়ির পিছনের বন্ধ ঘর থেকে প্রচন্ড শব্দ হলো, ধাম। দরজা যেন ভিতর থেকে কেউ আঘাত করছে যাতে দরজা ভেঙে যায়। আবার ধম ধম ধম, এভাবে অবিরাম আঘাত করতে লাগলো। তারপর 7টি আলাদা আলাদা কণ্ঠের মতো শব্দ একসঙ্গে শোনা যাচ্ছিল। কেউ কাঁদছে,
কেউ হাসছে, কেউ প্রচণ্ড শব্দে চিৎকার করছে, আর একজন খুব নিচু গলায় বলছে, আমরা এই বাড়ি ছাড়ব না। সেই রাতের পর দীর্ঘ সময় ধরে আমরা দোয়া ও তেলাওয়াত চালিয়ে যাই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। কিছুদিন পর হঠাৎ বাড়ির পেছন থেকে একটা প্রচণ্ড বাতাসের শব্দ হলো। মনে হলো পুরো বাড়িটা কেঁপে উঠেছে। আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। তারপর সবকিছু থেমে গেল, একেবারে নিস্তব্ধ হয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারছিলাম না যে কিতে কি হয়ে গেল। আমরা ইতিমধ্যে আমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা অনেক কিছু করেছি, মানত করেছি। আমরা বড় বড় হুজুরদেরকে এনে বাড়ির চারপাশে এক ধরনের রুকাইয়া করেছি, যাতে বাড়িতে কোনো অশুভ আত্মা প্রবেশ করতে না পারে। এভাবে আমরা অনেক কিছুই করেছিলাম, কিন্তু কিছুই হচ্ছিল না। তো হঠাৎ করে প্রচণ্ড বাতাস, তারপরে শব্দ, সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। আমাদের মনে হচ্ছিল হয়তোবা এখন আমরা নিরাপদ। সেদিন রাতের বেলা বহুদিন পরে আমরা শান্ত মনে ঘুমাতে পারলাম। কোনো অদ্ভুত শব্দ আর শুনতে পেলাম না, কোনো পায়ের ছাপও দেখতে পেলাম না। রাতে আর কেউ নাম ধরে ডাকছিলও না। সবচেয়ে বড় কথা, বাড়ির সেই ভয়ঙ্কর পরিবেশটা যেন ধীরে ধীরে চলে যাচ্ছিল। আর সেই বন্ধ ঘরটাও আর আগের মতোই বন্ধ ছিল। পরবর্তীতে বাড়ির কিছু অংশ সংস্কার করি আমরা সবাই সিদ্ধান্ত নিলাম, বাড়ি আর কখনো অযথা ভয় বা কুসংস্কার ছড়াতে কাউকে দিব না। আজ এত বছর পার হয়ে গেছে, আমরা সেই বাড়ির কথা মনে করলে প্রচণ্ড ভয় লাগে। আমার কানে যেন সেই রাতের শব্দ ভেসে আসে। আমরা এই বাড়ি ছাড়ব না। আমি জানি না সেই দিন আমরা আসলে কি অনুভব করেছিলাম, 7টি জিন ছিল কি না তার প্রমাণও আমাদের কাছে নেই, কিন্তু আমি এতটুকুই জানি, সেই বাড়িতে এমন কিছু ঘটেছিল যার ব্যাখ্যা আমরা আজও পুরোপুরি দিতে পারি না। আর আমাদের যে পরিবারের সন্তানটা মৃত্যু ঘটনাটি ঘটলো, আমাদের পরিবারের জন্য ছিল সবচেয়ে কষ্টের। তা আমি সবাইকে একটা কথা বলবো, ভয়ের কোনো ঘটনা যদি আপনাদের পরিবারে ঘটে বা আপনাদের বাড়িতে ঘটে, তাহলে আতঙ্কিত না হয়ে পরিবারের মানুষের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজনে চিকিৎসা ও বিশ্বস্ত ধর্মীয় ব্যক্তির পরামর্শ নিন। কারণ অন্ধকারে ভয় পাওয়ার চেয়ে অন্ধকারের কারণটাই বোঝার চেষ্টা করাই ভালো। আমি ঢাকার মোহাম্মদ জনি আজ আপনাদের কাছে আমার জীবনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্পটা শেয়ার করলাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। তো বন্ধুরা, জনি ভাইয়ের গল্পটি জনি ভাইয়ের মুখে যেভাবে লিখেছি সেভাবে আপনাদেরকে পড়ে শোনালাম। তো এই গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের গল্প পাওয়ার জন্য আমার সাথে অ্যাক্টিভ থাকবেন। আশা করি আমি আপনাদেরকে ভালো ভালো গল্প উপহার দিতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন।